আসসালামু আলাইকুম। আমরা আমাদের এক্স-রে সিরিজের আজকে আমরা আলোচনা করব কলাপস এবং কনসলিডেশন নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। তাহলে কলাপস কি? আমরা যদি এক কথায় বুঝতে চাই কলাপস কি, তাহলে আমরা বলবো যে কলাপস মানে হলো ভলিউম লস। বিষয়টা চলেন আরেকটু ক্লিয়ার করা যাক। তাহলে ধরেন এইটা একটা লাংস, তো এই লাংসের মধ্যে কোনো কারণে আপনার একটা ফরেন বডি আপনার লাংসে বা ট্রাকিয়া দিয়ে ঢুকে আইসা এখানে এসে ব্রঙ্কাস দিয়ে এসে এই জায়গায় কী হয়ে গেছে, আটকে গেছে। তো একটা ফরেন বডি যদি এই জায়গায় আটকে যায় তাহলে ঘটনা কী ঘটবে, এই ব্রঙ্কাস বা এই ব্রঙ্কাসটা আমার পুরা যেই অংশটুকুকে কি দিতেছিল, এয়ার সাপ্লাই দিতেছিল, ওই অংশটুকুতে আর কোনো এয়ার আসতে পারতেছে না। এখন যদি কোনো এয়ার এই জায়গাগুলোতে আসতে না পারে তাহলে এই পুরো অংশটা আমাদের কী হয়ে যাবে, এই পুরো অংশটা আমাদের কী হয়ে যাবে, আর কোনো এয়ার থাকবে না। আর যদি কোনো এয়ার না থাকে তাহলে এই অংশটা কী হয়ে যাবে, চুপসে যাবে। তাহলে এই যে এয়ারটা না থাকার কারণে আমাদের লাংস চুপসে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হলো তার ভলিউম লস। ঠিক আছে? তাহলে ভলিউম লস মানে কি, আমার লাংসের কোনো একটা পার্টে অথবা আমার ফুল লাংসে হইতে পারে, যদি আমাদের কি হয়ে যায়, এয়ারটা লস হয়ে যায় বা আমাদের এয়ার না থাকার কারণে লাংস যদি চুপসে যায়, সেটাকে আমরা বলতেছি হলো ভলিউম লস। ঠিক আছে? ভলিউম লস। এখন ভলিউম লস কেন কেন হতে পারে? ভলিউম লস হওয়ার জন্য আমরা মূলত কয়েকটা জিনিস দায়ী। দেখেন, এই যে আমরা যেটা বললাম যে যদি কোনো কারণে আমরা কী করলাম, আমরা কেউ একটা ফরেন বডি আমাদের ট্রাকিয়া দিয়ে আইসা ব্রঙ্কাসে বা ব্রঙ্কিউলে কোনো জায়গায় আটকে গেল, তাহলে সেই ক্ষেত্রে যদি যেই জায়গায় আটকেবে তার ডিস্টাল পার্টে আমাদের কী হয়ে যাবে, ভলিউম লস হবে। এইখানে আটকাইলে তাহলে এই পুরো অংশটা কী হয়ে যাবে, ভলিউম লস হয়ে যাবে। অথবা ধরেন আমরা গত ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম যে টেনশন নিউমোথোরাক্স নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে ধরেন এইদিকে আমার কি আছে, আমাদের বাইরের দিকে আছে হলো প্লিউরা আছে। ঠিক আছে? একটা হলো ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরা। এখন যদি ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরার মধ্যে যদি বাতাস চলে আসে কোনো কারণে, ধরেন এই জায়গা দিয়ে কিছু বাতাস এখানে এন্ট্রি করলো, তাহলে এখান দিয়ে কিছু বাতাস যদি এখানে চলে আসে, তাহলে এই বাতাসটা কী করবে, আমার লাংসকে একটা কি ভিতরের দিকে একটা চাপ দিবে না? তো লাংসকে যখন সে ভিতরের দিকে চাপ দিবে, তখন লাংস আগে ছিল হলো এই পর্যন্ত, সে এখন এইখান থেকে কী হয়ে যাবে, একটু ছোটো হয়ে এই যে এই পর্যন্ত চলে আসবে। তাহলে কী হয়ে গেল, লাংসটার ভলিউমটা কী হয়ে গেল, ছোটো হয়ে গেল। এইটাকেও আমরা কী বলবো, ভলিউম লস। তাহলে আমরা এক নাম্বার কারণ যেটা পাইছি যে সেটা হলো যে ভলিউম লসের বা লাং কলাপসের এক নাম্বার কারণ হলো এখানে কি হবে, কোনো ফরেন বডি এসে আটকা যেতে পারে। দুই নাম্বার, এখানে কি হইতে পারে, যদি টেনশন নিউমোথোরাক্স হয় সেক্ষেত্রেও আমাদের কী হইতে পারে, এখানে ভলিউম লস হইতে পারে। তিন নাম্বার যে কারণটা এখানে দায়ী থাকতে পারে সেটা ধরেন আমরা সারফেক্টেন্ট, সবাই সারফেক্টেন্ট নিয়ে পড়াশোনা করছি। যে সারফেক্টেন্টের কাজ হলো কি, সারফেক্টেন্ট হলো আমাদের কি, আমাদের ফ্রিকশন টেনশনটাকে ই করে। ঠিক আছে? আমাদের সারফেস টেনশনটাকে কী করে, রিডিউস করে। তো এই যে সারফেস টেনশন যে কারণে আমাদের কি হয়, লাংসটা কি একটু চুপসে থাকার যে প্রবণতা, এইটাকে সে প্রিভেন্ট করে, অর্থাৎ লাংসকে ফুলায় রাখতে সাহায্য করে। এখন যদি কারো যদি জন্মগতভাবেই সারফেক্টেন্ট না থাকে অথবা কোনো কারণে সারফেক্টেন্ট কমে গেছে, তখন আমাদের লাংসটা কী করতে পারে, কলাপস করতে পারে। ঠিক আছে? এবং আরেকটা যে ঘটনা করতে পারে যে লাংসের কারণে কোনো ডিজিজের কারণে লাংসে যদি ফাইব্রোসিস হয়ে যায়, ধরেন এই পুরো অংশটা ফাইব্রোসিস্ট হয়ে গেছে, তাহলে ফাইব্রোসিস্ট হয়ে গেলে তো আর এখানে কী থাকবে না, কোনো এয়ার থাকবে না, সে তখনও কী করতে পারে, সেইটা আমাদের লাংসটা কলাপস করতে পারে। ঠিক আছে? তো এই হলো লাংস কলাপসের কজগুলা। এখন চলেন আমরা তাহলে কিভাবে লাংস কলাপস এক্স-রে ফিল্মে দেখে বুঝবো। তাহলে আমরা যদি এইটার দিকে একটু তাকাই, দেখেন যদি বাইরে থেকে কোনো একটা ফরেন বডি এসে ধরেন এই জায়গায় আটকে গেল, তো এখন যদি বাইরে থেকে ফরেন বডি এসে এই জায়গায় আটকে যায়, তাহলে আমার কী হবে, এর ডিস্টাল পার্টে ধরেন এই পুরো অংশটুকুতে সে আর কোনো কি দিতে পারতেছে না, এই জায়গাগুলোতে সে আর কোনো বাতাস দিতে পারতেছে না বা কোনো এয়ার দিতে পারতেছে না। এখন এই জায়গায় যদি সে কোনো এয়ার দিতে না পারে, তাহলে আমরা জানি এয়ার না থাকলে অর্থাৎ এই অংশটুকু কি এয়ার ফ্রি হয়ে যাবে। আর এক্সরেতে এয়ার দেখায় হলো কি কালো, আমরা বলছিলাম এয়ার কীরকম দেখায়, কালো। আর এয়ার বাদে বাকি যা আছে বাকিগুলো কীরকম দেখাবে, বাকি সব দেখায় হলো সাদা। ঠিক আছে? আপাতত আমরা এইটুকু মনে রাখবো। তাহলে যেহেতু এখানে আর এয়ার নাই, তাহলে এই অংশটুকু আর কি থাকবে না, কালো থাকবে না, এই অংশটুকু কী হয়ে যাবে, এক্স-রে ফিল্মে আমরা এই অংশটুকুকে কীরকম পাবো, সাদা পাবো। এই অংশটুকুকে কী পাবো, সাদা পাবো। ঠিক আছে? একটা ঘটনা। আরেকটা যদি আমরা একটু দেখি, ধরেন এই যে এই ফিগারটার দিকে যদি একটু তাকাই, দেখেন তাহলে এটা একটা বক্সের ভিতরে ধরেন দুইটা বেলুন আছে। ঠিক আছে? তো দুইটা বেলুন কী করছে, এই বক্সটাকে পুরোপুরি জায়গা দখল করে রাখছে। এখন যদি কোনো কারণে এর পরের বক্সটার দিকে তাকান, যদি একটা বেলুন ছোটো হয়ে যায়, যদি কোনো কারণে ছোট হয়ে যায়, তাহলে আরেকটা বাকি যে বেলুনটা ছিল ওই বেলুনটা কী করবে, তার একটা
লার্জ একটা কী পাবে, স্পেস পাবে সে নিজে ফোলার জন্য। যখনই একটা বেলুন ছোটো হয়ে গেছে তখন বাকি বেলুনটা দেখেন এই বেলুনটা এই বেলুনের তুলনায় কী হয়ে গেছে, অনেক বেশি পরিমাণে ফুলে গেছে। তো এটাই স্বাভাবিক, কারণ দুইজন যখন একটা ঘরে জায়গা দখল করে রাখছিল, তারা একজন যেই পরিমাণে স্পেস পাবে, একজন যদি ছোটো হয়ে যায় তাহলে অপরজন কী পাবে, অনেক বেশি পরিমাণে স্পেস পাবে। এই ঘটনাটা ঘটে যদি লাংস কলাপসের ক্ষেত্রে। যেমন ধরেন এই লাংসের যদি আমরা একটু চিন্তা করি তাহলে কি হবে, এই লাংসের এই যে আমরা যদি রাইট লাংসের কথা চিন্তা করি তাহলে এখানে আমরা জানি 3টা লোব থাকে। তাহলে এইটা একটা লোব, এইটা একটা লোব, এইটা আরেকটা লোব, ঠিক আছে। তো কোনো কারণে যদি আমার এই লাংসের এইটা যদি কী হয়ে যায়, কলাপস করে যায়, তাহলে এটা কী হবে, আকারে ছোটো হয়ে যাবে। এটা যদি আকারে ছোটো হয়, ধরেন এটা আকারে ছোটো হয়ে এই পর্যন্ত এসে পড়লো, ঠিক আছে। তাহলে আমার বাকি যে লাংস, আমরা যদি একটু চিন্তা করি তাহলে এটা এই পর্যন্ত এসে পড়লো, তাহলে বাকি যে 2টা লুপস আছে এই 2টা লুপস কী পাবে, আমার এই পুরা জায়গাটা পাবে সে কী করার জন্য, নিজে ইনফ্লেট করার জন্য। তখন কি করবে, তখন আমার এই বাকি উপরের যে নিচের যে 2টা লুপ আছে এই 2টা লুপ কী হয়ে যাবে, উপরের দিকে ওইটা আসবে, কারণ এই দিকে জায়গাগুলো কী হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা ঘটনা করতে পারে। আরেকটা কী ঘটনা করতে পারে, ধরেন এই লাংসটা পুরাটাই আমার কী করে গেছে, কলাপস করে গেছে। কারণ লাংসটা পুরাটাই যদি কলাপস করে যায়, ধরেন পুরা লাংস কলাপস করে কী হয়ে গেছে, পুরা লাংস কলাপস করে এইটুকুতে চলে আসে, এই যে এতটুকু হয়ে গেছে। তাহলে আমার এই অপোজিট যে লাংসটা আছে, এই অপোজিট লাংসটা কী পাবে, সে কি এই দিকের পুরো জায়গাটা ফ্রি পাইতেছে না, তখন সে সামান্য এইদিকে চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা হইতে পারে। আবার কি হইতে পারে, দেখেন আমার এইদিকে কলাপস হয়ে গেছে, তাহলে এইদিকে কি নাই, কোনো এয়ার নাই। যদি এখানে কোনো এয়ার না থাকে তাহলে কি হবে, তাহলে আমার এইদিকে একটা নেগেটিভ প্রেশার তৈরি হবে না, কারণ এখানে এয়ারের একটা প্রেশার ছিল। এয়ার কি যখন এখানে এয়ার ছিল সে একটা প্রেশার দিতেছিল, এখন যেহেতু এখানে কোনো কি নাই, এয়ার নাই, তাহলে সে প্রেশারটা দিতে পারতেছে না, ফলে এখানে কি একটা নেগেটিভ প্রেশার তৈরি হবে। ফলে এখানে যে আমার ট্রাকিয়াটা ছিল, এই ট্রাকিয়াটা একটু আমার কী হয়ে যাবে, কলাপস লাংসের দিকে একটু কী হয়ে যাবে, ডেভিয়েট হয়ে যাবে না। তাহলে এই ঘটনাগুলো ঘটবে। তাহলে কী কী জিনিস আমরা পাইতেছি যদি আমরা একটু লিখি, দেখেন তাহলে আমরা একটা কলাপস লাংসের মধ্যে কী কী জিনিস পাবো, এক্স রে ফিল্মে কী কী জিনিস পাবো। এক নম্বরে আমরা কী পাবো, একটা রেডিও অপেক একটা শ্যাডো পাবো, ঠিক আছে। রেডিও অপেক শ্যাডো পাবো। এখন রেডিও অপেক শ্যাডো কেন পাইলাম, কারণ আমাদের ওই জায়গায় এয়ারগুলো কী হয়ে গেছে, লস হয়ে গেছে। যেহেতু এখানে এয়ার নাই, এয়ার থাকলে আমরা কি রেডিও লুসেন্ট একটা শ্যাডো পাইতাম। এখন যেহেতু এয়ার নাই, ফলে আমরা রেডিও অপেক বা সাদা একটা কী পাবো, শ্যাডো পাবো, সাদা একটা শ্যাডো পাবো। 2 নম্বরে আমরা কি বলছি দেখেন, তাহলে 2 নম্বরে আমরা বলছি যেহেতু আমার লাংসের একটা অংশ কী হয়ে যাইতেছে, কলাপস করে যাইতেছে অপোজিট লাংসটা, তাহলে এই অংশ ধরেন এই লাংসটা কলাপস করে এই যে ছোটো হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে, তাহলে অপোজিট লাংসটা কী পাবে, একটা হিউজ একটা কি স্পেস পাবে। ফলে সে তার অপোজিট দিকে কী চলে, সে একটু চলে যাবে, অর্থাৎ কলাপস লাংসের দিকে সে একটু ডেভিয়েট হয়ে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে হেলদি লাংস moves towards collapse lungs। তাহলে হেলদি লাংসে কী যাবে, কলাপস লাংসের দিকে চলে যাবে। 3 নম্বরে আমরা যদি দেখি, ধরেন আমার এই কলাপসটা একটা পুরা লাংসে না হয়ে একটা নির্দিষ্ট লুবে হয়েছে, তাহলে আমার ধরেন এই লুবের মধ্যে হয়েছে। যদি এই লুবের মধ্যে হয়, তাহলে এই লুবের মধ্যে কলাপস হলে তাহলে বাকি যে 2টা লুব, কারণ এখানে যেখানেই কলাপস হবে ওইখানে কী হবে, এয়ার কমে যাবে, ওইখানে একটা কী হবে, নেগেটিভ প্রেশার তৈরি হবে। তাহলে নেগেটিভ প্রেশার তৈরি হলে বাকি 2টা লুব কী হয়ে যাবে, উপরের দিকে চলে আসবে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে লুবস মুভ টুয়ার্ডস কলাপস পোর্শন। তাহলে কলাপস লাংসের দিকে কী হয়ে যাবে, কলাপস পোর্শনের দিকে আমাদের লোবসগুলো কী হয়ে যাবে, ওই দিকে একটু শিফট করবে, ঠিক আছে। এবং ট্রাকিয়া একই কথা, তাহলে ট্রাকিয়াও কী করবে, যেই দিকে কলাপস হবে ওই দিকে নেগেটিভ প্রেশারের কারণে ট্রাকিয়াও কী করবে, ওই দিকে শিফট করবে। সেটা আমরা বলতে পারি ট্রাকিয়া শিফটিং, ট্রাকিয়া শিফট টুয়ার্ডস দ্য কলাপস লাংস, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস, অথবা সবগুলো নাও পাইতে পারি, কিন্তু এই ফিচারগুলো আমরা যেখানে পাবো সেখানে আমরা মনে করবো যে এখানে কী হয়েছে, লাংস কলাপস হয়েছে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কীভাবে বুঝবো, অর্থাৎ আমরা কীভাবে বুঝবো যে এখানে কলাপস হয়েছে। তাহলে প্রথমে আমরা যেই জিনিসটা দেখব যে যদি পেশেন্টের প্রিভিয়াস কোনো
এক্স রে করা থাকে, তাহলে আমরা তার সাথে বর্তমান যে এক্স রেটা অর্থাৎ প্রেজেন্ট এক্স রেটাকে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করলে তার আগের লাংস শেডো এবং বর্তমান লাংস শেডোর মধ্যে আমি কি করতে পারবো, একটা কম্পেয়ার করতে পারবো, কোনো লাংস ছোটো হয়ে গেছে কিনা, কোনো লোবস ছোটো হয়ে গেছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তার প্রথমে আমরা কি আগের এক্স রের সাথে তুলনা করবো। 2 নাম্বার রাইট লাং এবং লেফট লাংয়ের তুলনা করব। আমরা জানি রাইট লাংসটা কি থাকে, একটু বড় থাকে, লেফট লাংসটা একটু ছোটো থাকে। এখন যদি দেখি যে রাইট লাংস বা লেফট লাংসে কোনো কারণে কী হয়ে গেছে, কোনোটা একটু ছোটো হয়ে গেছে বা বড় হয়ে গেছে, তখন আমি বুঝবো যে যেহেতু এখানে কী হয়েছে, ভলিউম লস হয়েছে, তাহলে এখানে কলাপস থাকতে পারে। 3 নম্বরে রাইট ডায়াফ্রাম এবং লেফট ডায়াফ্রামটা একটু তুলনা করব। কেন? কারণ রাইট ডায়াফ্রাম আমাদের কি থাকে, একটু সামান্য উপরে থাকে, লেফট ডায়াফ্রামটা একটু নিচে থাকে। দেখেন আমরা যদি এখানে একটু চিন্তা করি, তাহলে আমরা জানি রাইট সাইডে আমাদের কি লিভার থাকে, লেফট সাইডে আমাদের হার্ট থাকে। তো রাইট সাইডে লিভার থাকার কারণে আমাদের রাইট ডায়াফ্রামটা একটু উপরে থাকে। ধরেন এটা হলো আমার রাইট ডায়াফ্রাম, এটা হলো আমার রাইট ডায়াফ্রাম। তো রাইট ডায়াফ্রামটা আর এইটা হলো আমার লেফট ডায়াফ্রাম। লেফট ডায়াফ্রামটা একটু কি হয়ে গেছে, নিচে হয়ে গেছে, ঠিক আছে। কারণ এটা হলো আমার লেফট ডায়াফ্রাম। তো রাইট ডায়াফ্রামটা স্বভাবতই একটু উপরে থাকে, লেফট ডায়াফ্রামটা একটু নিচে থাকে। এখন যদি এই জায়গায় যদি একটা কলাপস হয়, ঠিক আছে, এইখানে একটা কলাপস হলো, তাহলে ওই যে নেগেটিভ প্রেশারের কারণে সে কী করবে, এই লাংসকে উপরে দিয়ে টান দিবে। তো লাংসকে যখন সে উপরে দিয়ে টান দিবে, ডায়াফ্রামটাও কী হয়ে যাবে, একটু উপরের দিকে চলে আসবে। এখন যদি আমি দেখি যে রাইট ডায়াফ্রাম এবং লেফট ডায়াফ্রামের দুইটা বর্ডার কী হয়ে গেছে, একই বরাবর চলে আসছে, তখন আমরা মনে করবো যে এখানে কী হয়ে যেতে পারে, কোনো একটা কলাপস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কী দেখবো, ট্রাকিয়া শিফট টু দ্য কলাপস লাংস, ঠিক আছে। তাহলে ট্রাকিয়া আমার কি কলাপস লাংসের দিকে চলে যাবে। ক্লিয়ার? তো এই পর্যন্ত তাহলে আমরা কী পাবো, এক্সরেতে, এক্সরেতে একটা রেডিও অপেক একটা শেডো পাবো, কারণ এখানে আমাদের কী হয়ে গেছে, এয়ার লস হয়েছে। এয়ার লসের কারণে রেডিও অপেক একটা শেডো পাবো। 2 নম্বরে আমরা কী পাবো, হেলদি লাংসটা কলাপস লাংসের দিয়ে একটু শিফট হইতে করতে পারে, এবং অপর বাকি যে লুপসগুলো আছে ওই লুপসগুলোও কী হবে, কলাপসের দিকে একটু কী করবে, একটু শিফট করবে, ঠিক আছে। এবং ট্রাকিয়াও কী করবে, শিফট করবে। এবং আমরা প্রথমেই এক্সরেতে যদি প্রথমে তার আগের কোনো এক্সরে করা থাকে সেটা দেখব। 2 নম্বরে আমরা দেখব যে আসলে তার রাইট লাংস এবং লেফট লাংসের যে ডায়ামিটারটা, এটা আমরা তুলনা করব। 3 নম্বরে রাইট ডায়াফ্রাম এবং লেফট ডায়াফ্রাম। 4 নম্বর হরাইজন্টাল ফিশার অফ রাইট লাং। আমরা জানি লাংসের হরাইজন্টাল যে ফিশারটা থাকে রাইট লাংসের, ওইটা আমাদের কোথায় থাকে, ওইটা থাকে হলো আমাদের হরাইজন্টাল ফিশার অফ রাইট লাং। ওইটা আমাদের কোথায় থাকে, ওইটার জায়গায় আমাদের যে রাইট হাইলাম থেকে সে 6 রিব বরাবর যায়। এখন ধরেন এটা আমার এখানে আসি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে এটা হলো আমার কি, এই যেটা, ঠিক আছে, এখানে এই বরাবর আসেন। তাহলে এটা আমার কোন, এটা হলো আমাদের হরাইজন্টাল সেই লোবটা, ঠিক আছে। তাহলে এটা হলো আমার ফিশারটা। তো এই ফিশারটা কী করছে, আমাদের রাইট লাংকে দুইটা ভাগে ভাগ করছে, আপার অ্যান্ড লোয়ার পোর্শন, ঠিক আছে। এইদিকে আরেকটা আছে অবলিক একটা আমরা পরে চিন্তা করি। তাহলে ঠিক আছে, তাহলে এটা হলো হরাইজন্টাল। তো এই হরাইজন্টালটা আসলে কোথা থেকে শুরু হয়, এটা শুরু হয় হলো আমাদের হাইলাম থেকে শুরু হয়ে এটা যায় হলো আমাদের 6 রিব বরাবর। এখন যদি কোনো কারণে ধরেন এই যে এখানে একটা কলাপস হয়েছে, ঠিক আছে, এখানে কলাপস হলে কী হবে, সে পুরা এই জায়গাটাকে কি উপরের দিকে টান দিবে, আর উপরের দিকে যখন টান দিবে, টান দেওয়ার সাথে সাথে আমার কী হবে, এই ফিশারটা উপরে উঠে যাবে, তখন আর এটা 6 রিব বরাবর থাকবে না, হয় কি উপরের দিকে উঠে যাবে। একইভাবে যদি নিচের দিকে কোনো জায়গায় কলাপস হয়, তাহলে সে নিচের দিকে নামে আসতে পারে। তো আমরা এটা দেখেও বুঝতে পারবো। তাহলে আমরা কী করবো, হরাইজন্টাল ফিশার অফ রাইট লাংসটা দেখবো। আচ্ছা, পজিশন অফ দ্য হার্ট শেডোটাও দেখে নিব। পজিশন অফ দ্য হার্ট শেডো দেখলে আমরা কী বুঝবো, কীভাবে বুঝবো, কারণ আমরা জানি আমাদের হার্টের 2/3 অংশ থাকে হলো আমাদের কোন সাইডে, লেফট সাইডে, ঠিক আছে। 2/3 অংশ থাকে লেফট সাইডে এবং 1/3 অংশ থাকে কোথায়, রাইট সাইডে। এখন যদি আমি দেখি না, হার্টটা আমার কী হয়ে গেছে, আরও বেশি রাইট সাইডে চলে আসছে, ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে কি রাইট সাইডে কী হয়েছে, একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়েছে কলাপসের কারণে, এই কারণে লাংসটা রাইট সাইডে চলে আসছে। তো এই বিষয়গুলো দেখে আমরা কি বুঝতে পারবো, একটা এক্সরেতে কলাপস বুঝতে পারবো। তাহলে আমরা যদি এই এক্সরেটার দিকে তাকাই, তাহলে দেখেন এই এক্সরেটাতে যদি একটা আমি নর্মালি যদি তাকাই, তাহলে এই দিকে দেখেন পুরো অংশটাই কী আছে, এইদিকে পুরো অংশটাই কালো, ঠিক আছে, লাল কলম দিই। তো এই যে এইদিকে পুরো অংশটাই কীরকম আছে, কালো আছে। কিন্তু এই লাংসের এইদিকে তাকান তো, এইদিকে এই বরাবর কালো, কিন্তু এই যে এখানে মাঝখানে কী হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তাহলে এই যে সাদা যে শেডোটা পাইলাম, এই শেডোটা আমরা কেন পাইছি, কলাপসের জন্য পাইছি। এখন এটা যে কলাপসের জন্য পাইছি, এটা আমি কীভাবে শিওর হবো, ঠিক আছে। তাহলে দেখেন আমরা বলছি যে প্রথমে কলাপসে কী হয়, আমাদের এয়ার লস হয়, ফলে ওই জায়গাটা আমাদের কী হয়ে যায়, সাদা হয়ে যায়। তো প্রথম প্রথম শর্তটা মানছে, এটা কী হয়েছে, আমাদের এয়ারের কারণে এই প্রথম অংশটা কী হয়ে গেছে, সাদা হয়ে গেছে। 2 নাম্বার আমরা বলছি যে ট্রাকিয়াটা আমাদের কী করে, শিফট করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখেন
এক নম্বরে কি বলছে যে এরিয়া অফ হোয়াইটনেস পাচ্ছে, তাহলে আমরা কি রাইট আপার লুপ কলাপস হোয়ার দেয়ার ইজ এন এরিয়া অফ হোয়াইটনেস, তাহলে এই পুরো এরিয়াটা কি হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে। 2 নম্বরে হরাইজন্টাল ফিশার ইজ এলিভেটেড, যদি আমরা এই যে এখানে আমাদের হরাইজন্টাল ফিশারটা এরকমভাবে বোঝা যাইতেছে না, এই যে ঠিক আছে, এই যে হরাইজন্টাল ফিশার, ঠিক আছে, হরাইজন্টাল ফিশারটা কী হয়ে গেছে একটুটা উপরে চলে গেছে। 3 নম্বরে কী হয়ে গেছে দেখেন ট্রাকিয়া ইজ ডেভিয়েটেড, তাহলে আমাদের ট্রাকিয়া থাকার কথা ছিল এই বরাবর, এই বরাবর, ঠিক আছে, মাঝ বরাবর, কিন্তু এখানে না থেকে আসে ট্রাকিয়াটা চলে আসছিল এই বরাবর, ঠিক আছে। আমি যদি এটা একটু মুছে দিই তাহলে বুঝতে ভালো সুবিধা হবে। দেখেন আমাদের ট্রাকিয়া থাকার কথা ছিল একদম মিড লাইন বরাবর, এই যে মিড লাইন বরাবর, ঠিক আছে, এখানে না থেকে ট্রাকিয়াটা আমাদের কী হচ্ছে এই যে দিকে চলে আসছে, ঠিক আছে, এইদিকে চলে আসছে। তাহলে আমাদের ট্রাকিয়াটা কী হয়েছে ডেভিয়েটেড টু দ্য রাইট অ্যান্ড দ্য রিফস ওভার দ্য এরিয়া অফ হোয়াইটনেস আর ক্লোজার টুগেদার দেন নর্মাল, ঠিক আছে। তাহলে এই যে 2টা বা 3টা যখন শর্ত আমার ফিল আপ করে ফেললো তখন আমরা বুঝলাম যে এটা হয়েছিল মূলত কিসের কারণে, কলাপসের কারণে এই অংশটা হয়েছিল। আর এই যে এটাতে খুব সুন্দর করে বোঝা যাইতেছে, দেখেন পুরো অংশটা কি হয়ে গেছে সাদা হয়ে গেছে। তো পুরো অংশটা যখন সাদা হয়ে গেছে এবং এই ট্রাকিয়াটা দেখেন এই যে একদম এই বরাবর শিফট করে গেছে, তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পারবো, কলাপস বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কনসলিডেশন মানে কি? কনসলিডেশন মানে হলো সলিডিফিকেশন অফ লাংস। সলিডিফিকেশন মানে কি একটু শক্ত হয়ে যাওয়া বা একটু হার্ডেনিং হয়ে যাওয়া। তাহলে কেন সলিডিফিকেশন হয়? ধরেন ওই যে আমাদের লাংসটা, এই যে এটা লাংস, তো এই লাংসের এখানে কি লাংস প্যারেনকাইম আছে, তাহলে এখানে লাংস প্যারেনকাইম আছে। এখন ধরেন কোনো কারণে এই লাংসের মধ্যে এখানে কি হয়েছে একটা ইনফেকশন হয়েছে, তো ইনফেকশন হয়ে এই যে লাংস প্যারেনকাইমের মধ্যে আমরা এমনি লাংস প্যারেনকাইমাতে নর্মালি কি থাকে আমাদের এয়ার থাকে। তো এখন যদি এখানে একটা ইনফেকশন হয়, ধরেন এখানে একটা ইনফেকশন হয়েছে, ইনফেকশন হইলে ওইখানে কী হবে আমাদের ইনফ্লামেশন করবে, আর ইনফ্লামেশন করলে আমাদের যে এক্সুডেটগুলো এগুলো এসে কী হবে এখানে এসে জমা হবে। কারণ এক্সুডেটগুলো যদি এসে এখানে জমা হয় আমরা জানি কি ফ্লুইডের এয়ারের তুলনায় ফ্লুইডের কি ঘনত্ব একটু বেশি থাকে, ফলে এই অংশটা কী হয়ে যাবে একটু হার্ডেনিং হয়ে যাবে, ঠিক আছে, একটু হার্ড হয়ে যাবে, অর্থাৎ এটা একটু সলিডিফিকেশন হয়ে যাবে, সলিডিফাইড হয়ে যাবে। কেন সলিডিফাইড হয়ে যাচ্ছে? কারণ এখানে ছিল হলো আগে আমাদের কি ছিল, আগে ছিল হলো আমাদের এয়ার, এখন এসে করছে এখানে কি এক্সুডেটিভ, সেটা হতে পারে পাস হতে পারে, সেটা ব্লাড হতে পারে যদি ট্রমার কারণে হয়, তাহলে অথবা এখানে কোনো কাইল হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা কি এসে করছে এখানে এসে কী হয়ে গেছে জমা হয়ে গেছে। এখন যখন এখানে জমা হয়ে যাবে তখন ঘটনাটা কী ঘটবে, যেহেতু এখানে এটা জমা হয়ে গেছে তাহলে আমরা জানি এয়ারগুলো আমাদের এক্সরেতে কীরকম দেখা যায়, এক্সরেতে এয়ার দেখা যায় হলো কালো, এয়ার দেখা যায় কীরকম কালো, কিন্তু এখানে তো জমা হয়েছে এখানে এক্সুডেট, এক্সুডেট তাহলে কীভাবে কীরকম দেখা যায়, এক্সুডেট বা ফ্লুইড, এক্সুডেট অথবা ফ্লুইড এটা কীরকম দেখা যাবে, এটা হয়ে যাবে সাদা, তাহলে এই অংশটা কী হয়ে যাবে সাদা হয়ে যাবে। এখন এই অংশটা সাদা হলো, দেখেন এই অংশের মধ্যে আমাদের কী আছে ফ্লুইড আছে, কিন্তু এখানে যে ব্রঙ্কাসগুলো আছে এই ব্রঙ্কাসগুলোর মধ্যে কী আছে এয়ার আছে, কারণ এই ব্রঙ্কাসগুলো তো আর কী হয়ে যায় না আমার বন্ধ হয়ে যায় নাই, এখানে আমার ফ্লুইড আছে বা এক্সুডেট জমা হয়েছে, কিন্তু এখানে যে ব্রঙ্কাসগুলো আছে এই ব্রঙ্কাসগুলোতে আমাদের কী আছে এখনও এয়ার আছে। তো আমরা ধরেন এই অংশটা কী হয়ে গেছে, এই অংশটা পুরাটা জুড়ে আমাদের কী হয়ে গেছে পুরাটার মধ্যে এক্সুডেট জমা হয়েছে। তো এক্সুডেট যদি জমা হয় তাহলে এখানে কী থাকবে, এখানে ধরেন পাস আছে অথবা এখানে অন্য যে কোনো ধরনের ফ্লুইড আছে, এবং এখানে যে ব্রঙ্কাসগুলো আছে এই ব্রঙ্কাসগুলোর মধ্যে কী আছে এয়ার আছে। তাহলে আমরা কি পাবো, এই যে পুরো অংশটা যে ফ্লুইড জমছে এই পুরো অংশ ফ্লুইডের জন্য আমি এখানে কি পাবো একটা সাদা একটা অপেক একটা শেডো পাবো, এবং এই অপেক শেডোর মাঝখানে যেহেতু আমাদের এই কি ব্রঙ্কাইগুলো আছে ব্রঙ্কাইগুলোর মধ্যে কি আছে এয়ার আছে, তো এয়ারের জন্য আমি কি পাবো মাঝখানে কালো কালো একটা কি পাবো শেডো পাবো। ওই যে আমরা এয়ার অর্থাৎ ফ্লুইডের মাঝখানে একটা এয়ার পাইতেছি, এই যে শেডোটা পাইতেছি অর্থাৎ সাদার মাঝখানে কালো কালো, এটাকে আমরা বলবো এয়ার ব্রঙ্কোগ্রাম, এটাকে আমরা কি বলবো এয়ার ব্রঙ্কোগ্রাম। তাহলে এক্সরেতে আমরা কীরকম শেডোটা পাবো, এক্সরেতে ধরেন এরকম একটা পুরো অংশটা এই অংশটা পুরোটা সাদা থাকবে এবং এর মাঝখানে ছোটো ছোটো কী থাকবে এরকম এরকম এই যে ছোটো ছোটো কী থাকবে কালো কালো অংশ থাকবে। এখন এই কালো কালো অংশগুলো কিসের জন্য, কালো কালো অংশগুলো হলো আমাদের এখানে কি আছে ব্রঙ্কাই আছে, এই ব্রঙ্কার মধ্যে কি আছে এয়ার আছে, এয়ারের জন্য কালো অংশ পাবো, তাহলে আমরা সাদার ভিতরে কালো পাবো, এটাকে আমরা বলি হলো কনসলিডেশন। তাহলে চলেন আমরা কীভাবে এটা দেখবো। তাহলে যদি আমি একটা হোয়াইট একটা অপাসিটি পাই, তাহলে দেখেন হোয়াইট অপাসিটি কিন্তু আমরা কিসেও পাইছিলাম, হোয়াইট অপাসিটি আমরা এর আগে কলাপসেও পাইলাম, আর এখানে এসে আমরা কিসের মধ্যে পাইলাম, এখানে আমরা পাইলাম হলো আমরা কনসলিডেশন। আরও কয়েকটা জায়গায় আমরা হোয়াইট অপাসিটি পাইতে পারি। তাহলে দেখেন আমরা হোয়াইট অপাসিটি কোন কোন জায়গায় পাবো। হোয়াইট অপাসিটি এক নম্বরে আমরা বলছি হলো কলাপসে পাবো, কলাপস। 2 নম্বর এখন বললাম কনসলিডেশন পাবো, কনসলিডেশন। 3 নম্বরে আমরা ফাইব্রোসিসে পাইতে পারি, কোথায় পেতে পারি ফাইব্রোসিসে পাইতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গাগুলোতে আমরা কী পাবো হোয়াইট অপাসিটি পাবো। দেখেন এই যে কলাপসে পাবো। তারপরে প্লিউরাল ইফিউশনে তো আমরা পাই, প্লিউরাল ইফিউশন আমরা অলরেডি বলছি, প্লিউরাল ইফিউশন
এখন এগুলোকে কিভাবে আমি আলাদা করবো যে কোনটা কলাপস কোনটা কনসলিডেশন, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটু কনসলিডেশনটা নিয়ে একটা আলোচনা করি, তারপরে আমরা এইগুলোকে কিভাবে আলাদা করবো সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি বলছে, যে যদি আপনি কোনো একটা জায়গায় ইউনিফর্ম হোয়াইট ওয়েল ডিমার্কেটেড বর্ডার পান, ঠিক আছে? ইউনিফর্ম সাদা একটা শেডো পাইছেন যেটার বর্ডারটা কি হয়েছে ইউনিফর্ম, ঠিক আছে? ইউনিফর্ম একটা বর্ডার পাইছেন, তাহলে এটা হয় কলাপস না হলে কি প্লিউরাল ইফিউশন। তাহলে সেক্ষেত্রে আমি চিন্তা করবো কলাপস এবং প্লিউরাল ইফিউশন নিয়ে। অর্থাৎ ধরেন লাক্সের মধ্যে আমি একটা কি পাইছি, সাদা শেডো পাইছি, তো এই শেডোটা কি আছে, এটা ইউনিফর্ম উইথ ওয়েল ডিমার্কেটেড বর্ডার, এটা ইউনিফর্মলি সাদা এবং কি তার বর্ডারটা আমি কি করতে পারতেছি, ডিস্টিংগুইশ করতে পারতেছি, তখন আমি এটাকে কি বলবো, এটা হয় কলাপস অথবা প্লিউরাল ইফিউশন। যদি এটা নট ইউনিফর্ম থাকে, এটা কোনো ইউনিফর্মিটি নাই এবং বর্ডার ইজ নট সো ওয়েল ডিমার্কেটেড, তখন আমার চিন্তা আসবে হয় এটা কনসলিডেশন অথবা ফাইব্রোসিস, তখন এটা চিন্তা আসবে কনসলিডেশন অথবা ফাইব্রোসিস। এখন আমি তাহলে কনসলিডেশন কীভাবে আলাদা করব? আচ্ছা, তো আমরা বলছি যে কনসলিডেশন হয় মূলত আমার এয়ারের পরিবর্তে যদি এখানে কোনো ফ্লুইড অথবা এক্সুডেট চলে আসে, তাহলে এখন ফ্লুইড বা এক্সুডেট আসলে আসে কখন? আমরা জানি যদি কোনো একটা জায়গায় কি ইনফেকশন হয়, তাহলে ইনফেকশন হইলেও এখান থেকে কী হবে, ইনফ্ল্যামেশন হবে, ইনফ্ল্যামেশন হইলেই তো এখানে কী হবে, এক্সুডেটগুলো আসবে, ঠিক আছে? তো আমরা যদি কোনো কারণে লাংসে যদি আমাদের কোনো ব্যাকটেরিয়া দ্বারা কী হয় ইনফেকশন হয়, সেক্ষেত্রে এটা আসতে পারে। তাহলে কী হয়, মোস্ট প্রবাবলি আমরা সবচেয়ে বেশি কমন যেটা পাই সেটা হলো নিউমোনিয়া। তো নিউমোনিয়াতে কী হয়, আমাদের লাংসের প্যারেনকাইমাতে ইনফেকশন হয়, ফলে ওইখানে এক্সুডেট এসে জমা হয়, ফলে আমরা ওইখানে কী পাই, আমরা কনসলিডেশন পাই। এছাড়া আমরা কার্সিনোমাতেও পাইতে পারি। তাহলে যদি আমরা তখন পেশেন্টের হিস্ট্রি নিব, পেশেন্টের হিস্ট্রিতে যদি আমরা দেখি পেশেন্টের নিউমোনিয়ার হিস্ট্রিগুলো আছে, অর্থাৎ তার টেম্পারেচার রেস্ট ছিল, হ্যাঁ, তারপরে ইনফেকশন, তখন আমরা কনসলিডেশন চিন্তা করবো, ঠিক আছে? তাহলে কনসলিডেশন কখন চিন্তা করবো, কনসলিডেশনে আমরা কি পাবো, একটা সাদা একটা শেডো পাবো এক্সরেতে, এই সাদা শেডোর মাঝখানে ছোটো ছোটো কালো কালো দাগ পাবো, যেটাকে আমরা বলতেছি হলো কি এয়ার ব্রঙ্কোগ্রাম। তো যখন এটা পাবো তখন আমি পেশেন্টের হিস্ট্রি নিব, হিস্ট্রি নিয়ে যদি দেখি যে হ্যাঁ তার টেম্পারেচার অর্থাৎ তার জ্বর ছিল, তারপরে তার ইনফেকশনের হিস্ট্রি আছে, তখন আমরা কি করব, এটাকে কনসলিডেশন বিবেচনা করব। দুই নাম্বার আমরা কি দেখবো, দেখেন যে ফাইব্রোসিস ইউজুয়ালি এ ক্রনিক কন্ডিশন। কেন? কারণ ফাইব্রোসিস মূলত হয় হলো আমরা টিবির ক্ষেত্রে দেখতে পাই, যেমন পোস্ট টিবি ফাইব্রোসিস, কারণ কারো 20 বছর 10 বছর আগে কী হয়েছিল, টিবি হয়েছিল, তো টিবি হওয়ার কারণে এখানে ফাইব্রোসিস হয়ে গেছে। তার মানে ফাইব্রোসিস হইতে আমাদের কি একটা লম্বা একটা সময় লাগে, কিন্তু কনসলিডেশন তো হইতে আমাদের কি 4 দিন 5 দিনে হয়ে যায়। তো যদি আমি দেখি যে এই যে তার আগের কোনো এক্সরে কোনো একটা ফিল্ম ছিল, যে ফিল্মে আমি আগে এরকম একটা শেডো আছে, তার মানে সেটা কি হয়তো আগে থেকেই ছিল, সেক্ষেত্রে আমরা এটা চিন্তা করতে পারি যে হ্যাঁ ফাইব্রোসিস হইতে পারে। কিন্তু আগে এরকম কোনো শেডো ছিল না, হঠাৎ করে 2 দিন 3 দিনে আপনি একটা এক্সরে করছেন, এই এক্সরেতে এরকম একটা শেডো পাইছেন, সেক্ষেত্রে আমরা এটা চিন্তা করবো হলো কনসলিডেশন। অর্থাৎ কনসলিডেশনের হিস্ট্রি থাকবে খুবই অল্প, শর্ট একটা টাইমের হিস্ট্রি থাকবে। তারপরে আমরা কী বলি, নেচার অফ শেডোয়িং বলতে আমরা কী বলতেছি, ধরেন আমরা এই যে লাংসে এখানে যদি কোনো কারণে এক্সুডেশন হয়, তাহলে এক্সুডেশন কি উপরে জমা হবে না নিচে জমা হবে, তাহলে এটা কী হবে, নিচের দিকে জমা হবে। তাহলে নিচের দিকটা কী পাবো, বেশি সাদা পাবো, এবং উপরের দিকটা একটু কম সাদা পাবো, ঠিক আছে? অর্থাৎ আমরা যে অংশটা কনসলিডেশন পাইতেছি, তাহলে এই অংশটাই কনসলিডেশন। এই অংশের মধ্যে নিচের অংশটুকু কী পাবে, এখানে আমার কি 5 বেশি জমা হইতেছে, ফলে এই অংশটা বেশি কী পাবো, সাদা পাবো, আর উপরের অংশগুলো একটু কী পাবো, কম সাদা পাবো, ঠিক আছে? তাহলে দেখেন লুক কেয়ারফুলি দ্য নেচার অফ দ্য শেডোয়িং। তাহলে নেচার অফ দ্য শেডোয়িং দেখবো ইন কনসলিডেশন আমরা কীরকম পাবো, অ্যালভিওলারি স্পেস বিকাম ফিল্ড উইথ ফ্লুইড দ্বারা এটা কী হয়ে যাবে, অ্যালভিওলারি স্পেসগুলো ফিল হয়ে যাবে, ফলে এই জায়গাগুলো আমরা কীরকম পাবো, হোয়াইট পাবো। হোয়ারেস এয়ারওয়ে রিটেইন এয়ারওয়েলগুলোতে তখনও কি থাকবে, আমাদের এয়ার থাকবে, এই কারণে আমরা কী পাবো, ব্ল্যাক পাবো। তার মানে আমি কী পাবো, একটা অংশ পাবো যেটা পুরাটাই থাকবে হলো সাদা, ঠিক আছে? পুরাটা সাদা, এই সাদার মাঝখানে কি কালো কালো অংশ পাবো। কি বলছে, ইফ ইউ লুক ক্লোজলি অ্যাট এন এরিয়া অফ কনসলিডেশন ইউ ক্যান অফেন মেক আউট দ্য স্মল এয়ারওয়ে অ্যাজ ব্ল্যাক এগেনস্ট এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনি কী পাবেন, ব্ল্যাক অংশ পাবেন, সো কল্ড এয়ার ব্রঙ্কোগ্রাম। এটাকে আমরা কি বলি, এয়ার ব্রঙ্কোগ্রাম বলি। আচ্ছা, তারপরে 4 নম্বর আমরা কি দেখবো, লুক অ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য শেডোয়িং ফ্লুইড সিঙ্ক সো কনসলিডেশন গেট ডেন্সার অ্যাজ ওয়ান মুভ ডাউন টু দ্য লাং। অর্থাৎ আমি যেটা বললাম যে আমাদের ফ্লুইড যেহেতু নিচের দিকে জমা হবে, নিচের দিকে জমা হওয়ার কারণে সে কী হয়ে যাবে, নিচের দিকে আমাদের বেশি ডেন্স অপাসিটি দিবে, অর্থাৎ নিচের দিকে বেশি সাদা হবে, উপরে একটু কম সাদা হবে। আচ্ছা, একটা এক্সরে দেখি, দেখেন এই যে একটা এক্সরে ফিল্ম, তাহলে এই অংশটা আমি এই লাংসটা যদি এই লাংসের সাথে কম্পেয়ার করি, এই লাংসটা দেখেন পুরোটাই কালো কালো, ঠিক আছে? আর এই লাংসে আসেন, এই লাংসের এই অংশটুকু কি মোটামুটি কালো আছে, কিন্তু এইখানে এসে কী হয়ে গেছে, সাদা হয়ে গেছে, কিন্তু সাদার মাঝখানে এই যে দেখেন কালো কালো অংশ আছে, ঠিক আছে? সাদার মাঝখানে কি আছে, কালো কালো অংশ আছে। তাহলে সাদার মাঝে কালো কালো অংশ, তার মানে এটাকে আমরা বলতেছিল এয়ার ব্রঙ্কোগ্রাম। এখন এয়ার ব্রঙ্কোগ্রাম পাইলে আমরা কি করব, এটা মেবি কনসলিডেশন। এখন এটা কনসলিডেশন কিনা শিওর হওয়ার জন্য আমরা কি করব, ট্রাকিয়াটা দেখব। এখন বলেন তো এখানে ট্রাকিয়াটা কি কোনো শিফট হবে কিনা,
এখানে কি কোনো এয়ার লস হইতেছে? না, এখানে কোনো এয়ার লস হইতেছে না, বা এখানে কোনো কলাপসের কোনো ফিচার নাই, ফলে এখানে কোনো নেগেটিভ প্রেশারও তৈরি হচ্ছে না। ফলে আমরা মনে রাখবো কনসোলিডেশনে আমাদের ট্রাকিয়া কোনো শিফট হবে না। তাহলে কনসোলিডেশনে আমাদের ট্রাকিয়া কোথায় থাকবে? যেই বরাবর ছিল ওই বরাবরই থাকবে। তাহলে এটা হলো আমার কি কনসোলিডেশন। তাহলে কনসোলিডেশনে আমরা কি পাইতেছি? আমরা পাইতেছি হলো এয়ার ব্রঙ্কোগ্রাম পাইতেছি। প্রথমে এখানে একটা কি ডেন্স হোমোজেনাস হোমোজেনাস না, ইনহোমোজেনাস অপাসিটি পাইতেছি, সাথে আমরা কি পাইতেছি? এয়ার ব্রঙ্কোগ্রাম। অ্যান্ড ইনহোমোজেনাস কেন বলতেছি? কারণ পুরো অংশগুলাই কি একদম সাদা না, সাদার মাঝখানে কালা কালো আছে, এই জন্য আমরা কি বলতেছি? ইনহোমোজেনাস অপাসিটি। আর এয়ার ব্রঙ্কোগ্রাম কি? এখানে কি আছে? এয়ার আছে, ব্রঙ্কাসের ভিতরে এয়ার আছে, এই জন্য আমরা কি বলতেছি? এয়ার ব্রঙ্কোগ্রাম। যদি আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম কোনো জায়গায় পাই, ইনহোমোজেনাস অপাসিটি পাই, সেটাকে আমরা কি বলবো? কনসোলিডেশন। ঠিক আছে, এটাতে আসেন। তো এই লাইন্সের ক্ষেত্রে একই কথা। দেখেন কি হয়েছে? A mass widespread consolidation affecting both lungs is shown especially mild to mid to lower zone আছে and is bronchopneumonia। ঠিক আছে, তাহলে দেখেন এই যে এই অংশটা, এই যে এই অংশটা কি মোটামুটি কালোই আছে, কোনো সমস্যা নাই। এই অংশটাও কি আছে? মোটামুটি কালো আছে। কিন্তু এইদিকে তাকান তো, লাংসের এইদিকে দেখেন, এইদিকে কী হয়েছে? পুরাটা সাদা হয়ে গেছে, মাঝখানে এই যে কালো কালো। ঠিক আছে, এই যে কালো কালো, এদেরকে আমরা কি বলতেছি? এদেরকে আমরা বলতেছি হলো এয়ার ব্রঙ্কোগ্রাম। তাহলে ইনহোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম। তাহলে আমাদের ডায়াগনোসিস কি? এটা হলো ইনহোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম। তার মানে এটা কি? কনসোলিডেশন। একইভাবে এইদিকে তাকান, এইদিকে একই অবস্থা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? কনসোলিডেশন। ঠিক আছে, তো এই ছিল আমাদের কনসোলিডেশন এবং কলাপস। তাহলে আমরা কলাপস এবং কনসোলিডেশনকে কীভাবে আলাদা করলাম? কলাপস এবং কনসোলিডেশনকে খুব সুন্দরভাবে আলাদা করতে পারি। আমার কলাপসে আমি কী পাবো? একদম হোমোজেনাস অপাসিটি পাবো, পুরাটাই সাদা হয়ে যাবে, কারণ এখানে কোনো এয়ারই থাকবে না। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমরা ট্রাকিয়া এবং অন্যান্য যে আমাদের অর্গানের গুলো আছে বা তার সারাউন্ডিং, এগুলো কী হতে পারে? শিফট করতে পারে, যেই দিকে কলাপস ওই দিকে শিফট করবে। ঠিক আছে, এবং কনসোলিডেশনে আমরা কী পাবো? কনসোলিডেশনে আমরা ইনহোমোজেনাস অপাসিটি পাবো, অর্থাৎ সাদার মাঝখানে কালো কালো পাবো, যেটাকে আমরা বলতেছি এয়ার ব্রঙ্কোগ্রাম, এবং এখানে ট্রাকিয়া কী করবে না? শিফট করবে না। তো এই ছিল মোটামুটি আমাদের কলাপস এবং কনসোলিডেশন নিয়ে কথাবার্তা। আপনারা যদি ওয়ার্ডে গিয়ে বা নেটেও যদি সার্চ দিয়ে আপনারা এক্সরেগুলো দেখেন, তাহলে এই যে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।